কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার, জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থীর জন্য সমর্থন কামনা। মধ্যপ্রাচ্য যুদ্ধে চতুর্মুখী সংকটে বাংলাদেশ, জ্বালানির বাজারে অস্থিরতা ভোগাবে দীর্ঘমেয়াদে, আমদানি নির্ভর পণ্যের বাজারে বিশৃঙ্খলার আশঙ্কা বিশ্লেষকদের। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে ইন্টার মায়ামির সাক্ষাৎ, তুলে দেয়া হলো লিগ শিরোপা, যুক্তরাষ্ট্রের ক্লাবকে বেছে নেয় মেসির প্রশংসা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট, সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। সরকারের সকল স্তরে দুর্নীতি মোকাবেলায় দৃঢ় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কূটনীতিকদের সাথে ইফতার করেন প্রধানমন্ত্রী। ইফতারের সময় এসব কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সাথে তিনি আরও জানান, মানবাধিকার সুরক্ষা, মত প্রকাশের স্বাধীনতা রক্ষা এবং সহনশীলতা সংস্কৃতি গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এ সময় জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের প্রতি সমর্থন দিতে ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। বিশ্বযুদ্ধ পরিস্থিতিতে চতুর্মুখী সংকটে পড়েছে বাংলাদেশ। জ্বালানির বাজারে অস্থিরতা ভোগাবে দীর্ঘমেয়াদে, আমদানি নির্ভরতায় অভ্যন্তরীণ বাজারে তৈরি হবে বিশৃঙ্খলা। পরিস্থিতি সামাল দিতে খরচের চাপ পড়বে রিজার্ভে, দাম বাড়বে খাদ্য ও সেবা খাতের পণ্যে। চ্যালেঞ্জের মুখে নতুন সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচি। রিপোর্ট রিশান নাসরুল্লাহর। যুদ্ধ চলছে মধ্যপ্রাচ্যে, এটি মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশেরও। ক্ষমতার মধুমাস পার না হতে বিশ্ব অস্থিরতায় বহুমুখী চ্যালেঞ্জে তারেক রহমানের সরকার। জ্বালানি ও নিত্যপণ্যের বাজার আমদানি নির্ভর হওয়ায় ইরান যুদ্ধের নেতিবাচক প্রভাব পড়বে বাংলাদেশে। এরই মধ্যে স্পট মার্কেটে বেড়েছে জ্বালানির দাম। অন্যদিকে দেশের জ্বালানি তেলের মজুদ রয়েছে 1 মাসেরও কম। স্বাভাবিক পরিস্থিতিতে জ্বালানির রিজার্ভ থাকা দরকার কমপক্ষে 45 দিনের। ফলে অশনি সংকেত বিদ্যুৎ উৎপাদন ও শিল্পে গ্যাস সরবরাহে। এমনি আমরা গ্যাস পুরো সাপ্লাই দিতে পারছি না। আমাদের যদি এলএনজি সাপ্লাই বিঘ্ন ঘটে তাহলে তো আমাদের সব দিকেই একটা সমস্যা হবে। অনেক ইন্ডাস্ট্রিকে বসিয়ে রাখতে হবে, অর্থাৎ থেকে শাটডাউন ক্লোজড অবস্থায় থাকতে হবে, পাওয়ারের লোডশেডিং চলবে, এইসব সমস্যা চলে আসবে। আমাদের পরিবহন ব্যবস্থা হয়তো একটা বড় রকমের চাপের মধ্যে দিয়ে যেতে পারে। তারপরে একই সঙ্গে পুরো উৎপাদন ব্যবস্থা সেটা ক্ষতিগ্রস্ত হতে পারে। আমাদের রপ্তানি এটাও কিন্তু একটা চাপের মধ্যে পড়তে পারে। সব মিলিয়ে যে ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটির কথা আমরা চিন্তা করছিলাম, তো সেইটা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে এবং একই সঙ্গে খাদ্য উৎপাদনটা বিঘ্নিত হতে পারে। আর এটি ছাড়াও রপ্তানি বাজারে বড় রকমের ধাক্কা আসতে পারে। আর সব মিলিয়ে যে এই সরকারের যে অনেকগুলো সামাজিক নিরাপত্তা কর্মসূচি, বিশেষ করে এখানে যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন কর্মসূচি, এগুলো তো আছেই। তো সেগুলো আমরা কিভাবে করব যদি আমাদের ব্যবসা বাণিজ্য না চলে? সুতরাং এখন এই মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ, সেটা হয়ে গেছে আমাদের গলার কাটা। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ উৎপাদন ও গ্যাস সরবরাহে দ্রুত আমদানির বাইরে বিকল্প নেই বলছেন বিশ্লেষকরা। তবে সেখানেও আছে সংকট, কারণ আমদানি করতে অর্থের যোগান দিতে খরচ করতে হবে রিজার্ভ থেকে। 1 মাসের যদি আমরা যেই জ্বালানি দিই কিনি, সম্পূর্ণ জ্বালানি সবগুলার মূল্য যদি আমাদের ইভেন 25-30% বেশি দিয়ে কিনতে হয়, তাহলেও তো আমাদের $1-2 বিলিয়ন চলে যায়। হ্যাঁ, আমাদের তো মনে রাখতে হবে যে আমরা কতখানি আমদানি নির্ভর। এইসব জিনিস হ্যান্ডেল করার দুটো পন্থা আছে। একটা হচ্ছে দেশে ওইসব জ্বালানির প্রপার ভালো মজুদ রাখা, আরেকটা হচ্ছে যে আমাদের আরও বিস্তৃত করা সোর্স, এক জায়গা থেকে আমরা আনবো না। দুটো বিষয় এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। একটা হলো যে এই তেলের দাম বৃদ্ধি আন্তর্জাতিক বাজারে বেড়ে গেছে এবং যতটুকু স্টক আছে সেটুকুতে তারা মানে ইন্টারন্যাশনাল বিভিন্ন পয়েন্টে যেগুলো আছে, তো সেখান থেকে তারা এখন প্রফিট ম্যাক্সিমাইজ করতে হবে, তারা যতটুকু পারে দামটা বাড়িয়ে রাখতে চাইবে। তো এটা একটা। আর যাদের কাছে আসলে রিজার্ভ আছে, তো তাদের কাছ থেকে আমাদের সোর্স করাটা এখন আশু কর্তব্য। তো এটা করে আপাতত আপৎকালীন যে সমস্যা সেগুলো সমাধান করা সম্ভব। তবে ডিজেলের জন্য আমাদের এক্সক্লুসিভলি হয়তো ভারতের উপর নির্ভর করতে হবে। ডিজেলটা হলে আমাদের আপাতত সমস্যার সমাধান কিছুটা হলেও হবে। কারণ হচ্ছে ডিজেলের উপরে আমাদের যে বড় পরিবহন ব্যবস্থা আর কি, তো সেটা যেমন, এবং কৃষি উৎপাদনটা নির্ভরশীল। দ্রুত সময়ের মধ্যে কূটনৈতিক সম্পর্ক কাজে লাগিয়ে ভারত, ভিয়েতনাম ও ইন্দোনেশিয়া থেকে জ্বালানি আমদানির পরামর্শ বিশেষজ্ঞদের। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে জমে উঠেছে রাজশাহীর ঐতিহ্যবাহী সিল্কের বাজার।
সারা বছর রেশমের পোশাকের কদর থাকলেও ঈদের মৌসুমে এলে বেচাকেনা বৃদ্ধি পায় কয়েক গুণ। তবে দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। বিক্রেতারা বলছেন, ক্রেতা আকর্ষণ করতে নতুনত্ব আনা হয়েছে সিল্কের পোশাকে। রাজশাহী থেকে পরিতোষ চৌধুরী, আদিত্য রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সজল মাহমুদ। পবিত্র ঈদুল ফিতরে সবার মাঝেই নতুন কাপড় কেনার ব্যস্ততা থাকে, তাই তৈরি পোশাক মার্কেটগুলোতে শুরু থেকেই ক্রেতাদের ভিড় রয়েছে। তবে এবার ব্যতিক্রম রেশমপল্লীর বেচাকেনা। ভিড়ে সরগরম শোরুম ও বিপণী বিতানগুলো। ক্রেতাদের পদচারণায় মুখরিত রাজশাহীর রেশমপল্লী। ক্রেতা আকর্ষণ করতে শোরুমগুলোতে শোভা পাচ্ছে নিত্য নতুন ডিজাইন, মনকাড়া রঙের বৈচিত্র্যময় পোশাক। মেয়েদের এন্ডি, ধুপিয়ান, মসলিন, কাতান এবং র সিল্ক পোশাকের নানা রং ও ডিজাইন পোশাক পেয়ে সন্তুষ্ট ক্রেতারাও। তবে দাম নিয়ে কিছুটা মিশ্র প্রতিক্রিয়া আছে। রাজশাহী সিল্কটা পরতেও আরামদায়ক এবং দেখা যায় যে লুকটাও খুব সুন্দর, একটা আভিজাত্যের প্রতীক থাকে, সেজন্য রাজশাহী সিল্ক আমার পছন্দ। প্রত্যেকটা ড্রেসেরই চাহিদা আছে এবং প্রত্যেকটা ড্রেসই ভিন্ন ভিন্ন ক্যাটাগরির এবং প্রত্যেকটা ড্রেসের কোয়ালিটি অনেক বেশি ভালো। কাপড়ের সাথে কোনো কম্প্রোমাইজ করে না, সো দাম একটু বেশি হবে, এটাই স্বাভাবিক। তবে দামটা আর একটু কম হলে আমার মনে হয় যারা স্টুডেন্ট আছে তাদের জন্য একটু ভালো হতো। ড্রেসের কোয়ালিটি অনেক সুন্দর, অনেক কালেকশন এসেছে, আর আমি ড্রেস কিনেছি, ড্রেস কিনে অনেক স্যাটিসফাই। রাজশাহীর বাইরে অন্য বিভাগেই শুধু নয়, এই রেশম পোশাকের ব্যাপক চাহিদা রয়েছে বিদেশেও। কালেকশন আগের থেকে অনেক বেশি ভালো। যদি দেখা যায় যে হচ্ছে আলাদা রকম এবং সুন্দর, একটু ইউনিক কোয়ালিটি, এগুলা দিক থেকে দাম ঠিক আছে। তরুণদের মানে পছন্দের কারণে কিন্তু মূল ওইটা যে এখানে সবকিছু নতুনত্ব পাওয়া যায়। এদিকে ব্যবসায়ীরা বলছেন, প্রতি বছরের মতো এবারও রেশম পোশাকের রং ও ডিজাইনে বৈচিত্র্য আনা হয়েছে। সব শ্রেণীর মানুষ যাতে কিনতে পারে সেটি মাথায় রেখে দাম নির্ধারণ করা হয়েছে। আমাদের এখানে ড্রেস শুরুই হয়েছে 2000 থেকে সর্বোচ্চ 1.5 লাখ পর্যন্ত। এগুলো হচ্ছে শাড়ি 1.5 লাখ, 1 লাখ এরকম, আর 3 পিস হচ্ছে আপনার সর্বোচ্চ 30,000। শার্ট, পাঞ্জাবি, 3 পিস, 2 পিস, এগুলো প্রথম থেকেই আমরা মোটামুটি একটা সাড়া পাচ্ছি। একসময় ঐতিহ্যবাহী রেশম পোশাক ছিল অভিজাত পরিবারের প্রতীক। তবে সেই ধারণা গত কয়েক বছরে বেশ পাল্টে গেছে। এখন মধ্যবিত্ত পরিবারের সদস্যদের কাছেও রয়েছে এর বেশ চাহিদা। বাংলা ভিশন, নিউজ ডেস্ক। আন্তর্জাতিক প্রসঙ্গ। টানা 8ম দিনে গড়িয়েছে ইরান এবং যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাল্টাপাল্টি সংঘাত। এক সপ্তাহে ইরানে অন্তত 3000 লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। ইরানে প্রাণহানির সংখ্যা 1300 ছাড়িয়েছে। হামলার প্রধান লক্ষ্যবস্তু হয়ে উঠেছে ইরান ও লেবাননের বেসামরিক এলাকা। ইসরায়েলের বড় ধরনের মিসাইল আঘাত এনেছে ইরানের মেহরাবাদ বিমানবন্দরে। আতঙ্কে নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটছে সাধারণ বাসিন্দারা। ইরানকে নিঃশর্তভাবে আত্মসমর্পণ করতে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আত্মসমর্পণের আগে ইরানের সাথে কোনো আলোচনায় যাবে না ওয়াশিংটন। সৌদি আরবকে অস্ত্র দিয়ে সহযোগিতা করছে যুক্তরাজ্য। এছাড়া সৌদি আরবের নিরাপত্তা নিয়ে আবার আলোচনা করেছে পাকিস্তান। ইরানকে গোয়েন্দা তথ্য দিয়ে সাহায্য করছে রাশিয়া। এমন খবরের প্রেক্ষিতে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ বলেছেন, যুক্তরাষ্ট্র সেই অনুযায়ী যুদ্ধের পরিকল্পনা সাজাচ্ছে। এদিকে আরেক দফা ইসরায়েল ও মার্কিন ঘাঁটি লক্ষ্য করে মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। সৌদি আরব, কাতার, জর্ডান, বাহরাইনে আঘাত এনেছে তেহরানের একাধিক মিসাইল। তবে সেগুলো ভূপাতিত করার দাবি দেশগুলোর। এদিকে ইরান জানিয়েছে, হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করবে না ইরান, তবে এই প্রণালী দিয়ে যুক্তরাষ্ট্র ইসরায়েলের কোনো জাহাজ চলতে দেয়া হবে না। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করলেন মেসি ও তার ইন্টার মায়ামির সতীর্থরা। গত ডিসেম্বরে যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার MLS চ্যাম্পিয়ন হয় ইন্টার মায়ামি। শিরোপা জয় উপলক্ষে মেসিদের হোয়াইট হাউসে আমন্ত্রণ জানানো হয়। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ডেভিড বেকহামের মালিকানাধীন ক্লাবটির তারকারা দেখা করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে। মেসির ভূয়সী প্রশংসা করেন মার্কিন প্রেসিডেন্ট। অবিশ্বাস্য ক্যারিয়ারে 47তম ট্রফি হাতে তুলেছেন মেসি। ট্রাম্প মনে করেন, মেসি চাইলে বিশ্বের যে কোনো লিগে খেলতে পারত। শেষ পর্যন্ত ইন্টার মায়ামিকে বেছে নেয় মেসিকে ধন্যবাদ জানান ডোনাল্ড ট্রাম্প। আর্জেন্টাইন সুপারস্টারকে পেলের চাইতেও ভালো মনে করেন মার্কিন প্রেসিডেন্ট। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।